আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কোনো সমস্যা মিস্টার ফারহান চৌধুরী? ডক্টরের প্রশ্নে উত্তর দেয় না ফারহান। ধপ করে মাটিতে বসে পড়ে। মস্তিষ্ক শূন্য লাগছে তার। সে ইতিমধ্যেই বুঝতে পেরেছে তার সুমাইয়াকেও কেউ অপহরণ করেছে। অয়ন ও রিমির বিয়ের শেষ পর্যায়ে অয়ন সমস্ত পর্দাকে হাতের ইশারায় উঠাতে বলে। পর্দা উঠে যায়। পর্দার আড়াল থেকে নিজের সদ্য বিবাহিত লাল টুকটুকে বউকে দেখতে পায় অয়ন। বিয়ের সাজে স্টেজে লজ্জারাঙা মুখশ্রীতে বসে আছে রিমি। অয়ন এগিয়ে গিয়ে হুট করে সকলের সামনে রিমিকে কোলে তুলে নেয়। রিমিও কিছুটা ভ্যাবাচাকা খেয়ে অয়নের গলা জড়িয়ে ধরে। রিমিকে কোলে তুলে স্টেজ থেকে নামতে নামতে গাইতে থাকে। सोनू मेरी शहजादी मैं हूँ तेरा शहजादा बाहों में लेके तुझे मैं करता हूँ वादा ए जाने तमन्ना मेरी मैं खा के कसम तेरी करता हूँ इकरार। গানটি গাইতে গাইতে রিমির ললাটে চুমু খায় অয়ন। রিমিও মুচকি হেসে অয়নের বুকে মাথা ঠেকায়। ফুলে সজ্জিত হয়ে ওঠে তাদের পথ। সমস্ত আলো এসে ঘিরে ধরে তাকে। অয়ন রিমির কানে ফিসফিস করে ধীর কণ্ঠে বলে, গোলাপ যেমন সুন্দর তেমন গোলাপ ফুলের মাঝে হাজারো কাঁটা থাকবে, কিন্তু সেই একটি কাঁটাও তোমাকে স্পর্শ করতে দিব না। তোমার ডক্টর এআরসি, প্রমিস। আজকের বিশেষ দিনে রিমিও অয়নের বুকে মাথা রেখে নিচু সুরে বলে, আমিও প্রতিজ্ঞা করছি, আমার জীবনের রাস্তায় যতই কাটা থাকুক না কেন, আজ জীবন আপনার হাত শক্ত করে ধরে সেই পথ অতিক্রম করব। ফুলসজ্জিত বাসর ঘরে বসে আছে রিমি। অয়নের বউয়ের মর্যাদা পেয়ে সে অয়নের ঘরে রয়েছে। হ্যাঁ, এমন একটা দিন রিমির জীবনে আরও একবার এসেছিল, কিন্তু সেদিন রিমি মন থেকে বিয়েটা মানেনি। কিন্তু আজ ভালোবেসে সে তার ডক্টর এআরসিকে বিয়ে করেছে। রিমি অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে, কিন্তু এখনও অয়ন আসছে না। খানিকটা অভিমানে রিমি গাল ফুলিয়ে বসে থাকে। হুট করে একটা চিরকুট জানালা দিয়ে কেউ ছুঁড়ে ফেলে। রিমি পিছনে ঘুরে তাকিয়ে দেখে ইটের সাথে একটি ছোট্ট চিরকুট পায়। রিমি চিরকুটটা হাতে টেনে নিয়ে দেখে অয়নের হাতের লেখা। রিমি মুচকি হাসে। দ্রুত তাই বিছানার পাশে দেখতে পায় কালো একটি তাঁতের শাড়ি। রিমি হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায়। পোলের চারিপাশে অজস্র ক্যান্ডেল লাইট দিয়ে পরিবেশটা মুখরিত হয়ে রয়েছে। রিমি বাগানের শেষ অংশে চলে আসে। সেখানে বিশাল অংশ জুড়ে একটি পুল রয়েছে। রিমি কালো শাড়িটি পরে সামনের দিকে এগিয়ে যায়। পিছন থেকে কেউ ফিসফিস করে শুধায়, ইউ লুক সো মাচ চার্মিং মাই লেডি। রিমি পিছনে না ঘুরেও দিব্যি বুঝতে পারে পিছনে অয়ন দাঁড়িয়ে। অয়নের ঘন ঘন নিঃশ্বাস রিমির পিঠে উপচে পড়ছে। রিমির পিঠে চুল ছুঁই ছুঁই করছে। অয়ন রিমির চুলগুলো সরিয়ে নিজের থুতনি রিমির কাঁধে রেখে দুষ্টু হেসে বলে, আজ আমার ভালোবাসায় পরিপূর্ণ করে তুলবো আমাদের সম্পর্ক, কিন্তু আমার অফুরন্ত ভালোবাসায় কিন্তু বিষাক্তের ছোঁয়া রয়েছে। সহ্য করতে পারবে তো রিমি? রিমি পিছনে না ঘুরেই তপ্ত নিঃশ্বাস ফেলে উত্তর দেয়, আপনার প্রতি আমার ভালোবাসা এতটাই তীব্র যে আপনার বিষাক্ত ভালোবাসার বিষ আমি সাদরে গ্রহণ করব। অয়ন রিমিকে তৎক্ষণাৎ রিমিকে কোলে নিয়ে পাশে থাকা ছোট্ট রুমে নিয়ে যায়। অতঃপর রিমিকে সজ্জিত বিছানায় শুইয়ে দেয়। রিমির হাত আলতো করে চেপে ধরে। ললাটে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। সময়ের সাথে সাথে নিঃশ্বাস ঘন হতে থাকে। পূর্ণতার রেশ অবশেষে ঘিরে ধরল রিমি এবং অয়নকে। তাদের মিষ্টি পূর্ণতায় স্বয়ং চাঁদ মুখ লুকিয়ে ফেলল। কিন্তু হঠাৎ রাতের শেষ প্রায়। রিমি আধো আধো চোখ খুলে অয়নকে নিজের পাশে দেখতে না পেয়ে তৎক্ষণাৎ উঠে পড়ে। সঙ্গে সঙ্গে আরও ভয়ঙ্কর গর্জনে কেঁপে ওঠে তার সর্বাঙ্গ। রিমি শাড়িটা ভালো করে শরীরে জড়িয়ে নেয়। অতঃপর শব্দের উৎস খুঁজতে ঘর থেকে বাইরে চলে যায়। বাইরে বেরিয়ে সে স্তব্ধ প্রায়। অয়ন বন্দুক তাক করে অনবরত গুলি ছুড়ে যাচ্ছে। যেখানে পারছে সেখানেই গুলি করছে। দেহরক্ষীগণ নিজেদের বাঁচানোর প্রয়াসে যে যেমন পারছে ছুটে যাচ্ছে। অয়ন নিচের মাথা চেপে ভয়ঙ্করভাবে গর্জে উঠে বলে,
আজ সবাইকে শেষ করে দিব, আমি সবাইকে মেরে ফেলবো। আমি কিচ্ছু জানতে চাই না। যেখান থেকে পারিস আমার মেডিসিন নিয়ে আয়, না হলে আমি সবাইকে মেরে পুঁতে দিব। অয়নের হঠাৎ অদ্ভুত আচরণে রিমি হতভম্ব হয়ে যায়। ইতিমধ্যে অনেক দেহরক্ষীদের গুলি করে দিয়েছে অয়ন। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। অয়ন তার হাতে থাকা বন্দুকের ট্রিগার পুনরায় চেপে ধরতেই অয়নের বন্দুকের সামনে রিমি চলে আসে। অয়ন রক্তচক্ষু দিয়ে রিমির দিকে তাকাতে রিমি ছলছল দৃষ্টিতে অয়নের গালে হাত রেখে বলে, কি করছেন ডক্টর ইয়ার্সি? এইভাবে সবাইকে আহত করছেন কেন? কি হলো হঠাৎ আপনার? অয়ন রিমির হাত তৎক্ষণাৎ ছাড়িয়ে নেয়। রিমির বাহু চেপে ধরে বজ্র কণ্ঠে আদেশ করে, আমার সামনে এসো না নেই পড়ি। জাস্ট গো ফ্রম অ্যাওয়ে, জাস্ট গো, না হলে আমি কিন্তু তোমার ক্ষতি করে দিব। রিমি এমন ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে এক চিলতে হাসি দিয়ে বলে, আপনার ভালোবাসা ভয়ঙ্কর, কিন্তু তা কখনো আমাকে আঘাত করবে না। আমার বিশ্বাস আছে আমাদের ভালোবাসার উপর। অয়ন বন্দুকটা ফেলে দিয়ে মাটিতে বসে পড়ে। অতঃপর মাথা চেপে ধরে রিমি বুঝতে পারছে কোনো এক কারণে অয়নের মাথায় কোনো একটা ব্যথা হচ্ছে, যা সহ্য করতে পারছে না অয়ন। অয়ন আর্তনাদের সুরে মাথা চেপে বলে, আমি পারছি না নেই পড়ি, প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমার সহ্য করতে পারছি না, আমার মেডিসিনটা এখনই লাগবে। অয়নের ব্যথাতুর আর্তনাদে কেঁপে ওঠে রিমির বুকটা। রিমির কাছে আজ অয়নকে পুরোপুরি অচেনা মনে হচ্ছে। তার ডক্টর এআরসি তো সামান্য আঘাতে আর্তনাদ করার মানুষ নয়। তার মানে অয়নের মাথায় মাত্রাধিক ব্যথা হচ্ছে। রিমিও অয়নের কাছে গিয়ে বসে। অয়নের হাত ধরে অস্থির হয়ে বলে, আপনার কি খুব কষ্ট হচ্ছে ডক্টর ইয়ার্সি? আমাকে বলুন, কিসের মেডিসিনের কথা বলছেন আপনি? অয়ন উত্তর দেয় না। ব্যথাতুর নয়নে রিমির হাতখানা শক্ত করে ঢলে পড়ে রিমির কোলে। অয়নের অবস্থা দেখে রিমি মুখ চেপে কেঁদে দেয়। অয়নের নেত্রকোনা আবেশে পুঁছে ফেলে। রিমি অয়নের হাত ধরে পালস চেক করে, ধীর গতিতে চলছে। রিমির ভয় মস্তিষ্ক দ্বিগুণভাবে নাড়া দেয়। আতঙ্কে ললাটে জমে থাকে ঘাম। রিমি কাঁদতে কাঁদতে গার্ডদের এবং ড্রাইভারদের ডাকতে থাকে এবং তাদের আদেশ করে দ্রুত গাড়ি বের করতে। এখন রিমিকে ভেঙে পড়লে চলবে না, তার স্বামীকে বাঁচাতে হবে। দেহরক্ষী কয়েকজন অয়নকে ধরে গাড়িতে শুইয়ে দেয়। রিমিও দ্রুত গাড়িতে উঠে পড়ে। কিছু গার্ডদের যাওয়ার সময় বলে যায় আহতদের দ্রুত হসপিটালে ভর্তি করানোর জন্য। রিমিদের গাড়ি চৌধুরী বাড়ির গেট থেকে বের হওয়ার সাথে সাথেই আড়াল থেকে একজন বিশাল দেহী লম্বাটে শ্যামবর্ণকরণের যুবক বেরিয়ে আসে। মুখে তার কুটিল হাসি। লোকটাকে বেরিয়ে আসতে দেখে কিছু সার্ভেন্ট তার কাছে যায়। একজন মাথা নিচু করে বলে, ঈশান স্যার, আপনার কথা মতো অয়ন স্যারের সমস্ত ওষুধ আমরা ফেলে দিয়েছি। ঈশান হাত ভাঁজ করে পুনরায় হেসে বিড়বিড় করে বলে, গুড গুড, ভেরি গুড। ঈশান তাদের বলে দ্রুত সরে যেতে। তারাও চলে যায়। ইয়োর গেম ইজ ওভার নাও মিস্টার অয়ন চৌধুরী। কথাটি বলে ঈশান পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরে। আখি চোরায় তার উপচে পড়ছে প্রখর প্রতিশোধের নেশা, যা শুধুমাত্র অয়নকে ঘিরে। বিষাক্ত এক অতীতে অয়নের জন্য সেই চৌধুরী বাড়ির মেজ ছেলে অর্থাৎ রুজা চৌধুরী এবং আশরাফ চৌধুরীর বড় ছেলে হওয়া সত্ত্বেও সর্বদা অবহেলিত হয়েছে, ত্যায্য হয়েছে এক প্রকার। আমেরিকায় তাকে পরিবারের থেকে দূরে আলাদা থাকতে হয়েছে। সবকিছুর প্রতিশোধ নিবে ঈশান। সেদিন অয়নের সবথেকে বড় দুর্বলতা রিমিকে মারতে চেয়েছিল ঈশান, কিন্তু রিমি হঠাৎ সেদিন জেগে যাওয়ায় ঈশান তার উদ্দেশ্যে বিফল হয়ে যায়। ঈশান দ্রুত স্থান ত্যাগ করে। ফারহানের মাথা কাজ করছে না। কে তার সুমাইয়াকে অপহরণ করলো? সানাতো থানায়, তবে কে করলো? অন্য কেউ? কিন্তু কে তারা যারা সুমাইয়াকে মারতে চেয়েছিল? ফারহান আর কিচ্ছু ভাবতে পারছে না। হুট করে তার ফোন থেকে অজানা নাম্বার থেকে মেসেজ আসে। সেখানে লেখা, সুমাইয়ার সন্ধান চৌধুরী বাড়িতে পাবে ঠিক রাত 10টায়, চিন্তা করো না, সুমাইয়া ঠিক আছে। ফারহান মেসেজটা পড়ে কিছুক্ষণ স্তব্ধ থাকে। মুখে তার অজানা চিন্তা ঘুরে যাচ্ছে। কে হঠাৎ তাকে এমন বার্তা পাঠালো? আমানের গাড়ি এয়ারপোর্টে এসে পৌঁছে যায়। এখন প্রায় রাত 2:30 বাজে। 3টার দিকে আমানের ফ্লাইট। মেঘের গাড়িও আমানের গাড়ির পিছনে থেমে যায়। মেঘ তড়িৎ গতিতে নেমে যায়।
আমার লাগেজ সাথে চেকপোস্টের সামনে গিয়ে দাঁড়ায়। মেঘও দ্রুত দৌড়ে এয়ারপোর্টের সামনে যেতে থাকে। আমান যদি চেকপোস্ট পেরিয়ে ভিতরে প্রবেশ করে তবে মেঘ চাইলেও তার কথাগুলি আমানকে বলতে পারবে। আমানের জিনিসপত্র চেক করা শেষে এয়ারপোর্টের লোকটি বলে আমানকে ভিতরে প্রবেশ করার জন্য। আমানকে ভিতরে যেতে দেখে মেঘ আগের থেকেও দ্বিগুণ বেগে দৌড়য়, কিন্তু দৌড়তে গিয়ে কিছু একটার সাথে পা লেগে সে পড়ে যায়। ব্যথাকে পরোয়া না করে পুনরায় মেঘ উঠে দাঁড়ায়। পা খুঁড়িয়ে খুঁড়িয়ে জোর গলায় হাঁক ছেড়ে ডাকলো, মিস্টার আমান শিকদার, একটু দাঁড়ান, কিছু বলতে চাই আপনাকে। আমান প্রায় ভিতরে প্রবেশ করেই ফেলেছিল, কিন্তু মেঘের আওয়াজ পেয়ে পিছনে তাকিয়ে দেখে মেঘ দাঁড়িয়ে আছে। বিয়ের সাজসজ্জা এখনো তার গায়ে। মেঘকে দেখে ভিতর থেকে বাহিরে চলে আসে আমান। মেঘের কাছে দ্রুত গিয়ে মেঘের দিকে তাকিয়ে অবাকের সুরে বলে, তুমি এখানে কি করে এলে? কেন এসেছো তুমি? মেঘ আমানের প্রশ্নের বিপরীতে সামান্য হেসে উত্তর দেয়। এত প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর দিব বলুন? আমান চুপ হয়ে যায়। মেঘও চুপ থাকে। অনেকক্ষণ যাবৎ তাদের মাঝে পিনপিন নীরবতা চলে। নীরবতা ভেঙে সর্বপ্রথম মেঘ আমানকে প্রশ্ন করে, আমাকে এইভাবে অবহেলা করছেন কেন? আপনার অবহেলা আমাকে অন্তরটাকে প্রতিনিয়ত পীড়িত করে তুলেছে। আমান মেঘের প্রশ্নের বিপরীতে কঠোর গলায় উত্তর দেয়, মেঘ, তুমি এখন অনেক ছোট। আমি জানি এসব কিছুই তোমার আবেগ। আবেগকে প্রশ্রয় দেওয়ার কোনো মানেই হয় না। তুমি এখন ফিরে যাও। আমান কথাটি বলে পিছনে ঘুরতে নিলে মেঘ আমানের হাত শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমার নেত্র পল্লবের অশ্রু দেখতে পারছেন আমান? সব অশ্রু তো আপনাকেই ঘিরে। আমার ভালোবাসা কোনো আবেগ নয়, আমার ভালোবাসা সুপ্ত অনুভূতির ন্যায় শুদ্ধ। এখন তা না বুঝলেও একদিন আপনি ঠিক অনুভব করবেন। আমান মেঘের হাত ছাড়িয়ে দ্রুত পায়ে ভিতরের দিকে হাঁটতে থাকে। তখনই তার কানে আসে মেঘের আরেকটি কথা, আমাকে ফেলে চলে যাচ্ছেন তো? একটা কথা মনে রাখবেন আমান শিকদার, যেদিন আমার ভালোবাসা গভীরভাবে উপলব্ধি করবেন সেদিন আপনি ফিরে আসতে বাধ্য। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমান এক পলক মেঘের দিকে তাকিয়ে ভিতরে চলে যায়। মেঘ তার নেত্রকোণে জমে থাকা অশ্রু মুছে ফেলে, বিড়বিড় করে আওড়াতে থাকে, অপেক্ষা করব জীবনের শেষ প্রহর অবধি। আমি জানি আপনি ফিরে আসবেন একদিন। রিমি অয়নকে অয়নের হসপিটালেই দ্রুত নিয়ে এসেছেন। এখানে কিছু অভিজ্ঞ ডক্টররা অয়নের চেক আপ করছে। রিমি বাইরে পায়চারি করছে। নানা খারাপ চিন্তা তাকে খুঁড়ে খাচ্ছে। রিমির ভাবনার মাঝেই একজন ডক্টর বেরিয়ে বলেন, আমার ডক্টর এআরসির কিছু টেস্ট করিয়েছিল, রিপোর্ট আসলেই সব বলতে পারবো। ডক্টরের কথার মাঝেই অয়নের চিৎকার শুনতে পায় বাহির থেকে রিমি। রিমি দ্রুত ভিতরের কেবিনে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় অয়ন মাথায় হাত দিয়ে সমস্ত জিনিসপত্র ফেলে দিচ্ছে। নার্সরা চাইলেও সামলাতে পারছে না। অয়ন রাগে চিৎকার করে বলে যাচ্ছে, আমার মেডিসিনটা এখনই নিয়ে আসা হোক, না হলে আমি সব কিছু শেষ করে দিব। রিমির নেত্রকোণ বেয়ে টুপটুপ করে জল বেয়ে পড়ছে। গলা ভারী হয়ে আছে। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটার আর্তনাদ অসহায়ত্ব রিমিকে পোড়াচ্ছে, ব্যথিত করে তুলছে। অয়ন মাথার ব্যথা নিয়ে রিমির দিকে এগিয়ে যায়। হাতের ইশারায় নার্সদের বেরিয়ে যেতে বলে। নার্সরাও বেরিয়ে যায়। অয়ন রিমির থুতনি উঁচু করে রিমির আখি জোড়ায় চুমু খায়। রিমি আবেশে নেত্র পল্লবে বন্ধ করে নেয়। অয়ন রিমির ললাটে নিচের কপাল ঠেকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, কাঁদলে তোমাকে মায়াবতী লাগে নেই পড়ি, আরও কিছুক্ষণ কাঁদো। আমি প্রাণ ভরে চেয়ে থাকি তোমার নেত্রপল্লবের অশ্রু যে আমাকে সুখ দেয়, যখন সেই অশ্রুতে আমি নিজের প্রতি ভালোবাসা দেখতে পাই। অয়নের কথাতে অবাক না হয়ে পারল না রিমি। লোকটা সত্যিই পাগল, না হলে এতটা যন্ত্রণার মাঝেও এমন কথা বলতে পারে। রিমির ভাবনার মাঝেই পুনরায় ব্যথায় কাতরে ওঠে অয়ন। মাথা চেপে দেওয়ালে অনবরত ঘুষি দিতে দিতে বলে, আমি সত্যি পারছি না পড়ি, আমার মেডিসিনটা যেখান থেকে পারো এনে দাও। রিমি অয়নের কাছে গিয়ে অস্থির হয়ে চিন্তা গলায় প্রশ্ন করে, আপনি কি সেই ঔষধের কথা বলছেন ডক্টর ইয়ার্সি? যে ঔষধ আপনি প্রায় খেতেন, কিসের ঔষধ ছিল সেইটা আমাকে বলুন। অয়নের মুখে অন্ধকার এসে হানা দেয়। চুপসে যায় মুখখানা। রিমির অয়নের মুখের হঠাৎ পরিবর্তন দেখে সন্দেহ খানিকটা বেড়ে যায়। তার মানে অয়ন তার থেকে কোনো ভয়ঙ্কর সত্য লুকোচ্ছে।
অয়ন বিছানায় মাথা চেপে বসে থাকে। রিমির প্রশ্নের উত্তর দেয় না, এড়িয়ে যায় এক প্রকার। রিমি অয়নকে প্রশ্ন করতে নিলে পিছন থেকে বয়স্ক ডাক্তার বলেন, মিসেস চৌধুরী, আপনার সাথে কিছু কথা ছিল, আমার কেবিনে আসুন। রিমি এক পলক অয়নের দিকে তাকিয়ে ডক্টরের সাথে চলে যায়। রিমি বেরিয়ে যাওয়ার সাথে সাথেই অয়ন তার পাশে থাকা ব্লেজারটা হাতে নিয়ে এক প্রকার পাগলের ন্যায় ছুটে কেবিন থেকে বেরিয়ে যায়। নার্সরাও চাইলে আটকাতে পারে না অয়নকে। রিমি ডক্টরের কেবিনে গিয়ে বসে পড়ে। ডক্টরও নিচের চেয়ার টেনে বসে পড়ে। অতপর গলা খাকারি দিয়ে বলতে থাকেন, আমি বুঝতে পারছি না ডক্টর ইয়ার্সি এত বড় একজন হার্ট সার্জন হয়ে এত বড় ভুল করলো কি করে। ডক্টরের কথায় ভ্রু কুঁচকে তাকায় রিমি। ভুল বলতে কি বোঝাচ্ছেন ডক্টর? রিমি ডক্টরের দিকে অস্থির দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করল। আপনি কি বলতে চাইছেন ডক্টর? আমাকে পরিষ্কার করে বলুন। ডক্টর কিছুক্ষণ চুপ থেকে চশমাটা খুলে হতাশার সুরে বললেন,